শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আজকে আমরা প্রেগনেন্সি যে আইটেমটা, এটার কিছু টপিকস বাকি ছিল, এটা বললে আমরা হচ্ছে এটা থেকে কি কি কোশ্চেন গুলো আসে ওইটা নিয়ে একটু ডিসকাস করে এটা শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, ওই দিন আমি বলছিলাম সেফ পিরিয়ড নিয়ে। হ্যাঁ, সেফ পিরিয়ড এটা হচ্ছে তোমাদের শর্ট নোট আসে অনেক সময়, আবার হচ্ছে একটা কোশ্চেনের সাথে হয়তো 1 মার্কস বা 2 মার্কস এর ইয়ে থাকে, হোয়াট ইজ সেফ পিরিয়ড। হ্যাঁ, এই সেফ পিরিয়ড নিয়ে তোমরা আরো পড়বে, মানে নেক্সট ডে থার্ড ইয়ারও পড়বে, তারপর হচ্ছে গাইনিতে যে তো আরো ডিটেলস পড়বা। আর ফিজিওলজিতে আমাদেরকে একটু নলেজ দিয়ে রাখা, হ্যাঁ, যেহেতু এটা ফিজিওলজিক্যালি একটা প্রসেস সেফ পিরিয়ড। তো সেফ পিরিয়ড হচ্ছে, সেফ পিরিয়ড দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা সেফ সেফ একটা টাইম না, সময় আমাদের পিরিয়ড অফ ফিমেল সেক্সুয়াল সাইকেল, ফিমেল সেক্সুয়াল সাইকেলের একটা সেফ পিরিয়ড, একটা পিরিয়ড যেখানে when pregnancy has less chance to develop বা কনসেপশন বা কনসেপশন হওয়ার চান্সটা ওই সময় কম। এটা হচ্ছে পিরিয়ড অফ ফিমেল সেক্সুয়াল সাইকেল when pregnancy has less chance to develop, প্রেগনেন্সি হওয়ার চান্সটা ওই সময়টায় কম, এর জন্য এটাকে সেফ পিরিয়ড বলা হয়। এটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল সাইকেল। আমি যদি একটা নর্মাল যাদের রেগুলার, হ্যাঁ, 28 ডেজ সাইকেল যাদের, 28 ডেজ প্লাস মাইনাস 1 যেটাই, 28 ডেজ সাইকেল যাদের রেগুলার ফিমেল সেক্সুয়াল সাইকেল, ওদের কথা বলতে চাই, ওই সময়ে কোন টাইমটা হচ্ছে সেফ, হ্যাঁ, কনসেপশন হওয়ার চান্সটা বা প্রেগনেন্সি হওয়ার চান্সটা যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে, ওই সেক্ষেত্রে আমার প্রেগনেন্সি বা কনসেপশন হওয়ার চান্সটা লেস। হ্যাঁ, তো এটাই হচ্ছে সেফ পিরিয়ড। তা আমরা ওভুলেশন যদি 28 ডেজ সাইকেল মানে রেগুলার সাইকেল যাদের, তাদের আমরা ধরে নেই যে 14 ডে, হ্যাঁ, 14 ডে অফ সাইকেলে আমাদের ওভুলেশন হয়। হ্যাঁ, 14 দিনের দিন সাইকেলে 14 ডের দিন ওভুলেশন হয় নর্মালি। এর একদিন আগে হতে পারে, পরে হতে পারে, এটা বলা যায় না, কিন্তু ধরা হয় 14 ডেতে হবে। হ্যাঁ, তো আফটার ওভুলেশন ওভাম সার্ভাইভ অনলি 2 ডেজ। ওভাম কিন্তু ওভুলেশনের পর যে সে পেরিটোনিয়াল কেভিটিতে আসলো, এরপর ওইয়ের ফেলোপিয়ান টিউবের ফিমডিয়েটেড এন্ড দিয়ে যে এইখানে এন্ড করে, হ্যাঁ, ওইখানে যে সে ওভাম থাকে, হ্যাঁ, ফেলোপিয়ান টিউবে। পরে তো ইন্টারকোর্সের পরে স্পার্ম যখন এন্টার করে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, তখন হচ্ছে ফার্টিলাইজেশন হয়, মানে ওভাম ফার্টিলাইজড হয়। হ্যাঁ, নর্মালি ওভুলেশনের পর ওভাম যে রিলিজ হলো ওটা হচ্ছে 2 ডেজ সার্ভাইভ করে। হ্যাঁ, তো শুড বি ফার্টিলাইজড উইদিন দিস পিরিয়ড, তাহলে ওই 2 দিনের মধ্যে কিন্তু ফার্টিলাইজড হতে হবে, এরপরে আর ওভাম সার্ভাইভ করে না। তারপর স্পার্ম সার্ভাইভ অনলি ফর অ্যাবাউট 24 to 48 আওয়ার্স। হ্যাঁ, 48 আওয়ার্স, অনেক সময় 72 আওয়ার্স বলা হয়, 1 থেকে 3 দিন সার্ভাইভ করে। হ্যাঁ, আফটার ইজাকুলেশন ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, স্পার্ম ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ইজাকুলেশনের পরে সে সার্ভাইভ করে 1 থেকে 3 দিন বা 2 দিন। হ্যাঁ, 1 থেকে হাইস্ট 3 দিন সে সার্ভাইভ করে। তাহলে এই টাইমটা কিন্তু মিলতে হবে, যেমন ওভাম ওভুলেশনের পর 2 দিন সার্ভাইভ করলো, তো এর মধ্যে যদি ইন্টারকোর্স হয় তখন না স্পার্ম যে ওভামকে ফার্টিলাইজ করতে পারবে, তাহলে স্পার্মও কিন্তু বাঁচে 1 থেকে 2 দিন বা 3 দিন। তাহলে এই টাইমটা কিন্তু ওভুলেশনের এই যে আগে পরের যে টাইমটা, এটাই মেইনলি কিন্তু একটা ফার্টাইল পিরিয়ড। হ্যাঁ, বলা হয় ফার্টাইল পিরিয়ড বা হচ্ছে আনসেফ পিরিয়ড। এটা হচ্ছে একটা আনসেফ পিরিয়ড আমাদের পুরো ফিমেল সেক্সুয়াল সাইকেলের, এই যে 28 দিনের যে সাইকেল, এটার মধ্যে আনসেফ পিরিয়ড হচ্ছে তাহলে কোনটা, যে ওভুলেশনের 4 days বিফোর ওভুলেশন এন্ড 3 days আফটার ওভুলেশন। তো ওভুলেশন আমার দেখা যায় যে 14 দিনের দিন নাও হতে পারে, একদিন আগেও হতে পারে, একদিন পরেও হতে পারে, 2 দিন আগেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে। তারপর এটা আবার সেক্সুয়াল ইন্টারকোর্সের উপর ডিপেন্ড করে, কারণ স্পার্ম
সাথে ফার্টিলাইজড হতে হবে ওভামকে। তো এই জন্য একটা টাইম ডিউরেশন দেওয়া হয় যে ওভুলেশন বিফোর ওভুলেশন 4 days and 3 days আফটার ওভুলেশন, এটা হচ্ছে আনসেফ পিরিয়ড। এটা হচ্ছে তোমাদের গাইডলাইনে দেওয়া আছে এই টাইমের ব্যাপারটা, যে আনসেফ টোটাল আমার 28 days এর মধ্যে কোন টাইমটা, এই যে টোটাল এই 7 days হচ্ছে আনসেফ পিরিয়ড বা ফার্টাইল পিরিয়ড। হ্যাঁ, কনসেপশন হওয়ার চান্স এই সময় বেশি, কনসেপশন হওয়ার বা প্রেগনেন্ট হওয়ার চান্সটা এই সময় বেশি। আনসেফ পিরিয়ড যেটা ওভুলেশনের 4 days বিফোর আর হচ্ছে 3 days আফটার ওভুলেশন, ওভুলেশনের পরের 3 দিন। আর হচ্ছে তাহলে বাকি বলতে গেলে যে বাকি যে যেমন হচ্ছে আমি যদি বলি যে এই মাঝের 7 দিন হচ্ছে আনসেফ পিরিয়ড, তাহলে বাকি যে দিনগুলো আছে এগুলা কিন্তু সব সেফ পিরিয়ড। তারপরেও এই সেফ পিরিয়ডের ব্যাপারে ওইভাবে কোনো দেওয়া নাই যে কোন দিন থেকে কোন দিন সেফ। তোমাদের সিম্বল ইনকামে দেওয়া আছে যে মিনস্ট্রুয়াল ব্লিডিং যখন চলবে ওই টাইমটা তো বাদ। হ্যাঁ, menstrual bleeding এর পর 4 to 5 days, 4 to 5 days after menstrual bleeding আর 5 to 6 days before the onset of next cycle। তাহলে আমার এই menstrual bleeding এর পরের 4 থেকে 5 দিন বা 5 থেকে 6 দিন আর নেক্সট সাইকেল শুরু হওয়ার আগে 5 থেকে 6 দিন, 5 থেকে 6 দিন বিফোর অনসেট অফ নেক্সট সাইকেল, এই টাইমগুলো হচ্ছে সেফ পিরিয়ড বলা হয়। তো বলতে গেলে 7 দিন বাদে বাকি পুরাটাই সেফ পিরিয়ড। হ্যাঁ, ইনফার্টাইল বা ওইটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড না। হ্যাঁ, মেইনলি ফার্টাইল পিরিয়ড হচ্ছে আনসেফ পিরিয়ড যেটা ওভুলেশনের বিফোর ওভুলেশন 4 days and 3 days আফটার ওভুলেশন। আর সেফ পিরিয়ড হচ্ছে বাকি যে পিরিয়ডটা আছে আমার ফিমেল সেক্সুয়াল সাইকেলের যখন প্রেগনেন্সি হওয়ার চান্সটা কম। হ্যাঁ, while pregnancy has less chance to develop। এটা হচ্ছে সেফ পিরিয়ড। তোমরা যখন গাইনিতে পড়বে তখন একটা ক্যালেন্ডার করে তোমরা শিখবে, ওই সময় ক্যালেন্ডার দিয়ে শেখানো হয় যেমন কোন টাইমটা এক্সাক্ট সেফ পিরিয়ড কোনটা আনসেফ পিরিয়ড, ওইটা তোমরা তখন গাইনিতে শিখবে। হ্যাঁ, আর আমাদের ফিজিওলজির জন্য মোটামুটি এতটুকু জেনে রাখলেই এনাফ যে সেফ পিরিয়ডটা কি, কোন কোন টাইমটা আনসেফ, কোন টাইমটা সেফ। আনসেফ বাদে বাকি যে টাইমটা 28 ডে সাইকেলে এটা পুরাটাই বলতে গেলে সেফ পিরিয়ড। হ্যাঁ, তারপরেও বলা হয়েছে যে মিনস্ট্রুয়াল ব্লিডিং এর পরের 4 থেকে 5 দিন কারোর যদি 4 দিনের সাইকেল হয় বা 5 দিনের সাইকেল হলো বা 3 দিনের সাইকেল হলো, ওইটার সাথে এই যে 4 থেকে 5 দিন অ্যাড করে, তো এটাও কিন্তু সেফ পিরিয়ড টোটাল। হ্যাঁ, আফটার মিনস্ট্রুয়াল ব্লিডিং, তারপর 5 থেকে 6 দিন বিফোর অনসেট অফ নেক্সট সাইকেল। বলা হয় যে মাঝের 7 থেকে 8 দিন হচ্ছে 7 দিন যদি সেফ হয় তাহলে আগের হচ্ছে 9 দিন, পরের হচ্ছে 11 দিন। এটা হিসাব করলে তাহলে কিন্তু 28 ডেজ হয়ে যায়। আমি যদি মাঝের 8 দিন ধরি বা 7 দিন ধরি, মিনস্ট্রুয়াল ব্লিডিং এর পর হচ্ছে 9 দিন আর নেক্সট সাইকেলের আগের 11 দিন। হ্যাঁ, তাহলে এইভাবে 28 ডেজ হয়ে যায় টোটাল। আচ্ছা, এটা হচ্ছে সেফ পিরিয়ড। সেফ পিরিয়ড নিয়ে তোমাদের শর্ট নোটও আসে, আবার হচ্ছে এটা তোমাদের ইয়েতে কার্ড থাকে, ভাইভাতে কার্ড কোশ্চেন থাকে, যে কার্ড তোমাদের তুলতে হয় টার্মে প্রফে, ওই কার্ডে থাকে সেফ পিরিয়ড আর হচ্ছে হোয়াট ইজ সেফ পিরিয়ড। হ্যাঁ, এটাও আসে ডেফিনিশন। দেন আরেকটা টপিকস, এটা হচ্ছে রিটেনে মানে লাস্ট মানে রিসেন্টলি তেমন রিটেনে আসে নাই, যে মেকানিজম অ্যাকশন অফ ওসিপি। ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। হ্যাঁ, আমরা যে কন্ট্রাসেপটিভ মেথড গুলা নিয়ে লাস্ট ক্লাসে বলেছিলাম, কিছু টেম্পোরারি মেথড আছে কিছু পার্মানেন্ট মেথড আছে। না, টেম্পোরারি মেথডে ছিল ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেকানিজম অ্যাকশন এটাও তোমরা পরে পড়বা, কিন্তু এটা হচ্ছে আমাদের ফিজিওলজিতে আমরা পড়াই। এটার মেকানিজম অ্যাকশনটা কি ওসিপির। হ্যাঁ, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা তোমাদের ভাইভাতে কাট কোশ্চেন আছে, তারপর হচ্ছে ভাইভাতে এইভাবে করা হয়। আর রিটেনে তেমন রিসেন্টলি আসে নাই, তবে আসে বা আসতে পারে। হ্যাঁ, মেকানিজম অ্যাকশন অফ ওসিপি।
ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানে আমাদের কনসেপশনটাকে কিভাবে সে প্রিভেন্ট করে, হ্যাঁ, ওসিপি প্রেগনেন্সিটাকে কিভাবে সে প্রিভেন্ট করে, তার মেকানিজম অফ অ্যাকশনটা কি। আচ্ছা, ডিউরিং দ্য কন্টিনিউয়াস ইনটেক অফ দ্য পিল, যখন হচ্ছে ডিউরিং দ্য কন্টিনিউয়াস ইনটেক অফ পিল দেয়ার ইজ রিলেটিভলি লার্জ অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ইন দ্য ব্লাড। যখন কেউ কন্টিনিউয়াস ইনটেক করবে পিল, আমরা পিলে জানি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই থাকে, যেহেতু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাও থাকে, আবার কিছু আছে ইমার্জেন্সি পিল যেটা ইস্ট্রোজেন অনলি থাকে, মানে ইস্ট্রোজেন অনলি পিল বলা হয় বা প্রোজেস্টেরন অনলি পিল বলা হয়। তো এগুলো যেটাই সে ইনটেক করুক না কেন, মেইনলি যেটা মাসব্যাপী যেটা খাওয়া হয়, যে 21টা ইয়ে থাকে আর 7টা থাকে আয়রন ট্যাবলেট, এরকম পিল যেগুলো আছে কম্বাইন্ড পিল মেইনলি ডিউরিং দ্য কন্টিনিউয়াস ইনটেক অফ পিল, যারা এইসব পিল রেগুলার ইনটেক করে, হ্যাঁ, তাদের দেখা যায় ব্লাডে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের অ্যামাউন্টটা বেড়ে যায়। দেয়ার ইজ রিলেটিভলি লার্জ অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইন দ্য ব্লাড। তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন বেড়ে গেল, হ্যাঁ, বেড়ে থাকে, যারা রেগুলার ইনটেক করে পিল, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা ব্লাডে বেশি থাকে, তখন সে কি করে, তারা ইট সাপ্রেসেস দ্য রিলিজ অফ গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন আমরা জানি কি এফএসএস এলএস, এফএসএস এলএস, হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন লার্জ অ্যামাউন্টে থাকছে, এটা হচ্ছে আমাদের গোনাডোট্রপিন হরমোন যেগুলাকে বলা হয় এফএসএস আর এলএস, এদের রিলিজটাকে সাপ্রেস করে। ইট সাপ্রেসেস দ্য রিলিজ অফ গোনাডোট্রপিন such as FSH and LH from the pituitary. পিটুইটারি থেকেই তো FSH আর LH আসে। তো পিটুইটারি থেকে FSH LH রিলিজটাকে সাপ্রেস করে বাই মিনস অফ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কি করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা যখন বেশি থাকে, সে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠায় কাকে, পিটুইটারিকে। তখন পিটুইটারি থেকে এফএসএস আর এলএস রিলিজটা কমে যাবে। যখন ল্যাক অফ এফএসএস এন্ড এলএইচ হবে, এটা প্রিভেন্ট করবে কাকে, ম্যাচুরেশন অফ ফলিকল এন্ড ওভুলেশন। আমরা জানি এফএসএস হচ্ছে কি করে, ফলিকুলার এই গ্রোথটা করায় না, আলটিমেটলি ম্যাচিউর ফলিকল তৈরি করে, তারপরে না ওভুলেশন হয়। আর এলএইচ তো এলএইচ সার্চ করাবে, যার কারণে আলটিমেটলি ওভুলেশনটা হবে, হ্যাঁ। তো এফএসএস এলএস দুইটাই যখন ল্যাক হবে, কমে যাবে, তখন কিন্তু আর ফলিকলও ম্যাচিউর হবে না, ওভুলেশনও হবে না। তো ওভুলেশন যদি না হয়, তাহলে তো আর কনসেপশন হওয়ার কোনো চান্সই নাই, প্রেগনেন্সি হওয়ার বা ওভাম যেহেতু রিলিজ হচ্ছে না, ওইটা ফার্টিলাইজড হওয়ারও কোনো চান্স নেই। তাহলে ল্যাক অফ এফএসএস এন্ড এলএস প্রিভেন্ট করে ম্যাচুরেশন অফ ফলিকল এন্ড ওভুলেশন। এইভাবে সে একটা কনসেপশনটাকে প্রিভেন্ট করছে। আরেকটা হচ্ছে ইন অ্যাডিশন আছে, যে প্রোজেস্টেরনটা হচ্ছে ইনক্রিজেস দ্য থিকনেস অফ মিউকোসা ইন দ্য সার্ভিক্স। সার্ভিক্সের যে মিউকোসা থাকে, এটা থিকনেসটাকে ইনক্রিজ করে, হুইচ ইজ নট ফেভারেবল ফর ট্রান্সপোর্ট অফ স্পার্ম। কারণ স্পার্মটা আর ট্রান্সপোর্ট করতে পারে না, হ্যাঁ। In addition, progesterone increases the thickness of mucosa in the cervix. প্রোজেস্টেরনটা হচ্ছে সার্ভিক্সে যে মিউকোসা থাকে, এটা থিকনেসটাকে ইনক্রিজ করায়, যেটা হচ্ছে নট ফেভারেবল ফর ট্রান্সপোর্ট অফ স্পার্ম। তাহলে এই ওসিপিটা দুইভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে ইন অ্যাডিশন, মেইনলি হচ্ছে মেকানিজম অ্যাকশন হচ্ছে এই যে উপরের গুলা, এটা যে ডিউরিং কন্টিনিউয়াস ইনটেক অফ পিল, তখন হচ্ছে আমাদের ব্লাডে হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা অনেক বেড়ে যায়, লার্জ অ্যামাউন্টে থাকে, তখন এটা কি করে, এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সাপ্রেস করে কি, রিলিজ অফ গোনাডোট্রপিন, মানে এফএসএস এলএস রিলিজটাকে হচ্ছে কমিয়ে দেয়। যে এফএসএস এলএস যখন কমে গেল, তাহলে আমার ওভারিয়ান ফলিকলের ম্যাচুরেশনও আর হবে না, আর ওভুলেশনও হবে না। তো ওভুলেশন যেখানে হচ্ছে না, সেখানে হচ্ছে কোনো চান্স নেই কনসেপশনের, হ্যাঁ, যেহেতু ওভাম রিলিজ হচ্ছে না। আর ইন অ্যাডিশন প্রোজেস্টেরন হচ্ছে সার্ভিক্সের মিউকোসার থিকনেস ইনক্রিজ করে, যেটা হচ্ছে নট ফেভারেবল ফর ট্রান্সপোর্ট অফ স্পার্ম। তাহলে এটা সেফ পিরিয়ড আর ওসিপির মেকানিজম গেল। আরেকটা তোমাদের টপিকস আছে প্রেগনেন্সির,
যে প্রেগনেন্সি টেস্ট, হ্যাঁ, কি কি প্রেগনেন্সি টেস্ট আছে এগুলো জাস্ট নাম জানলেই হবে। প্রেগনেন্সি টেস্ট, হ্যালো জি ম্যাম। হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, প্রেগনেন্সি টেস্ট এগুলা শুধু নামগুলা জানলেই হবে। তোমাদের ইয়েতে থাকে কার্ড কোশ্চেনে, ভাইবার কার্ড কোশ্চেনে থাকে, আবার অনেক সময় কিন্তু রিটেনে চলে আসতে পারে, কারণ রিটেনে তোমরা লাস্ট কয়েক বছরে রিটেন কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে প্রতি বছরই কিছু নতুন নতুন কোশ্চেন অ্যাড হয়। হ্যাঁ, তো এর জন্য জেনে রাখা তা ভালো। প্রেগন্যান্সি টেস্ট, আচ্ছা কি কি টেস্ট দিয়ে আমরা এই যে প্রেগন্যান্সিটা টেস্ট করতে পারি বা কনফার্ম হতে পারি? হ্যাঁ, কনসেপশনটা, most of the laboratory tests for pregnancy are based on detection of presence of human chorionic gonadotropin HCG যেটা, হ্যাঁ, in the woman's urine, women's urine হচ্ছে এটা প্রেজেন্সটা হচ্ছে ডিটেকশন করার উপরেই মেইনলি এই প্রেগন্যান্সি টেস্ট গুলা ডিপেন্ড করে। হ্যাঁ, মোস্ট অফ দ্য ল্যাবরেটরি টেস্ট ফর প্রেগনেন্সি এটা আর বেসড অন ডিটেকশন অফ প্রেজেন্স অফ হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন ইন দ্য উমেন্স ইউরিন, এটা প্রেজেন্সটাই মেইনলি ডিটেকশন করা হয়। হ্যাঁ, এই সিজি প্রেজেন্সটা, এই টেস্ট গুলা হচ্ছে দিস টেস্ট ক্যান বি গ্রুপড ইনটু বায়োলজিক্যাল, ইমিউনোলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল। তিন ধরনের টেস্ট হয়। হ্যাঁ, কিছু বায়োলজিক্যাল আছে, কিছু ইমিউনোলজিক্যাল আর কিছু রেডিওলজিক্যাল। আচ্ছা, বায়োলজিক্যাল যে টেস্ট গুলা, বায়োলজিক্যাল ডায়াগনস্টিক টেস্ট, এগুলার নামগুলো খুব কঠিন, বায়োলজিক্যাল আর ইমিউনোলজিক্যাল এর গুলা। বায়োলজিক্যাল ডায়াগনস্টিক টেস্ট, হ্যাঁ, কিছু আছে, এগুলো হচ্ছে মেইনলি অ্যানিমেলে করা হয়েছে, ইনজেক্টেড করে করা হয়, এই কারণে এদের নামগুলো সব অ্যানিমেলের নামের মতোই। একটা হচ্ছে এসএম জন্ডেক মাউস টেস্ট, হ্যাঁ, এসএম জন্ডেক মাউস টেস্ট, তারপর ফ্রাইডম্যান র্যাবিট টেস্ট, গ্যালি ম্যানিনি ফ্রগ টেস্ট, তারপর হগম্যান টেস্ট। এই চারটা, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ডায়াগনস্টিক টেস্ট। এগুলা একটু কষ্ট করে মনে রাখলেই হবে নামগুলা। আর হচ্ছে যে ইয়েগুলা, এদের ইয়েগুলা ঠিক, স্পেলিং গুলা ঠিক করে বানানগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, আর ইমিউনোলজিক্যাল টেস্ট, এটা অনেক সময় অস্পিতেও চলে আসে, অস্পি কোশ্চেনে। হ্যাঁ, অস্পিতে যে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে এগুলার মধ্যেও চলে আসে। তারপর ইমিউনোলজিক্যাল টেস্টের মধ্যে আছে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, হেমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, তারপর ওয়ান স্টেপ ইমিউনো অ্যাসে টেস্ট, রেডি ইমিউনো অ্যাসে, আর এলাইজা। হ্যাঁ, এলাইজা মানে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল আর ইমিউনোলজিক্যাল টেস্ট। আর খুব কমনলি এবং একটা পপুলার মেথড হচ্ছে বা রিলায়েবল মেথড হচ্ছে, আমরা জানি আল্ট্রাসোনোগ্রাফি। এটা হচ্ছে মোস্ট রিলায়েবল মেথড ফর ডিটেক্টিং প্রেগন্যান্সি, আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোতে দেখা যায় যে এই যে জেস্টেশনাল রিং বা স্যাক যেটা বলা হয়, এটা হচ্ছে দেখা যায় 5th উইক অফ প্রেগন্যান্সিতে এটা দেখা যায়। তারপর হচ্ছে 10th উইকের দিকে দেখা যায় কার্ডিয়াক পালসেশনটা পাওয়া যায়। 11th উইকের দিকে ফিটাল মুভমেন্টটাও পাওয়া যায় আল্ট্রাসোনোতে। হ্যাঁ, তো আল্ট্রাসোনোটা হচ্ছে মোস্ট রিলায়েবল মেথড ফর ডিটেক্টিং প্রেগন্যান্সি। The gestational ring is evident as early as 5th week of pregnancy. তারপর কার্ডিয়াক পালসেশন পাওয়া যায় বাই 10th উইক, আর ফিটাল মুভমেন্টস হচ্ছে বাই 11th উইক। তাহলে এই তিন ধরনের আমার প্রেগন্যান্সি টেস্ট আছে, কিছু বায়োলজিক্যাল, কিছু ইমিউনোলজিক্যাল, আর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। এগুলোর নামগুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে। বায়োলজিক্যাল কি কি? এসএম জন্ডিক মাউস টেস্ট, ফ্রাইডম্যান র্যাবিট টেস্ট, গ্যালিম্যানিনি ফ্রগ টেস্ট, হগম্যান টেস্ট। আর হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্টের মধ্যে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, হেমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, ওয়ান স্টেপ ইমিউনো অ্যাসে টেস্ট, তারপর রেডিও ইমিউনো অ্যাসে, আর এলাইজা এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। কি কি কোশ্চেন আছে এগুলো হচ্ছে আজকে একটু বলবো।
এই যে ফার্স্ট টাইম যেগুলো পড়েছিলাম এগুলো হচ্ছে তোমরা তো অ্যানাটমিতে মনে অলরেডি পড়েছো, আমি জাস্ট প্রেগনেন্সিতে যেহেতু যাবো এর জন্য একটু ধারণা দেওয়ার জন্য বলেছিলাম। এগুলা থেকে আসলে আমাদের ফিজিওলজির জন্য কোশ্চেন আসে না। প্রেগনেন্সি বা হচ্ছে এই যে ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস। হ্যাঁ, ফিজিওলজিক্যাল চেঞ্জেস অনেক সময় ভাইভাতে এটা করা হয়, ভাইভাতে কার্ড আছে, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয়, কিন্তু রিটেনে এখন পর্যন্ত তেমন আসেনি, রিসেন্টলি আসে নাই যে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ বা রেসপন্স হয় মাদার্স বডিতে টু প্রেগনেন্সি। হ্যাঁ, তবে এটা জেনে রাখতে হবে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। দেন হচ্ছে প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টা এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক কোশ্চেন আসে। প্লাসেন্টা শর্ট নোট আসে, তারপর হচ্ছে প্লাসেন্টার ফাংশন আসে, তারপর হচ্ছে হরমোন সিক্রেটেড বাই দ্য প্লাসেন্টা, কি কি হরমোন সিক্রেটেড হয় বাই দ্য প্লাসেন্টা, এটা আসে। হ্যাঁ, প্লাসেন্টা যদি শর্ট নোট আসে আমরা এইভাবে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো যে প্লাসেন্টা কি, এটা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন টিস্যু অর অর্গান। তারপর এটা ডেভেলপ হয় ফিমেলে কখন, ডিউরিং প্রেগনেন্সি। এর জন্য কিন্তু এটাকে টেম্পোরারি এন্ডোক্রাইন টিস্যু বা অর্গান বলা হয়। এটা কিন্তু সবসময় আমাদের বডিতে থাকে না, একটা স্পেশাল একটা টাইম বা পিরিয়ডে, যেমন প্রেগনেন্সি। হ্যাঁ, প্রেগনেন্সির সময় এটা আমাদের ফিমেলদের বডিতে ডেভেলপ করে। তারপর এটা কখন আবার এক্সপেল হয়ে যায়, এক্সপেলড হয় আফটার চাইল্ড বার্থ, চাইল্ড বার্থের সাথে সাথে এটা আবার এক্সপেল হয়ে যায়। তো এটা হচ্ছে ফিটাস আর মাদার বডির মধ্যে একটা লিঙ্ক ফর্ম করে, এদের মধ্যে অনেক কিছু এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, নিউট্রিশন, এক্সক্রিটরি প্রোডাক্ট, এগুলা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এখন আসে আরেকটা কোশ্চেন যে রাইট ডাউন দ্য ফাংশন অফ প্লাসেন্টা, রিটেনে আসে এগুলা। হ্যাঁ, শর্ট নোট আসে, তারপর রাইট ডাউন দ্য ফাংশন অফ প্লাসেন্টা। প্লাসেন্টার ফাংশন যখন আসবে তখন আমরা এগুলা ফাংশন গুলা এত বড় না লিখতে পারলে শর্টলি লিখে দিতে হবে। হ্যাঁ, হেডলাইন গুলা যদি কম মার্কসের থাকে। এটার মেজর ফাংশন হচ্ছে প্লাসেন্টা টু প্রোভাইড ফর ডিফিউশন অফ ফুডস্টাফ অ্যান্ড অক্সিজেন ফ্রম মাদার্স ব্লাড ইনটু দ্য ফিটাস ব্লাড। মাদার ব্লাডের থেকে ফিটাস ব্লাডে কি ডিফিউশন করা, নিউট্রিশন, ফুড স্টাফ, তারপর অক্সিজেন, এগুলা মাদার বডি থেকে ফিটাস বডিতে যায়। আর ডিফিউশন হয় কি, এক্সক্রিটরি প্রোডাক্ট ফ্রম ফিটাস ব্যাক ইনটু দ্য মাদার। এক্সক্রিটরি প্রোডাক্ট থেকে, এক্সক্রিটরি প্রোডাক্ট গুলা ফিটাসের ব্লাড থেকে মাদারের ব্লাডে যায়। এটা হচ্ছে মেইন ফাংশন। এইভাবে হেডলাইন দিয়ে 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 দিবা যদি কম মার্কসের থাকে, আর যদি বেশি মার্কসের থাকে এখান থেকে শর্টলি একটু লিখে দিতে হবে যে ডিফিউশন অফ অক্সিজেন থ্রু প্লাসেন্টাল মেমব্রেন। এই যে ডিফিউশন হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, থ্রু প্লাসেন্টাল মেমব্রেন, কোথা থেকে কোথায় যাচ্ছে, মাদার্স ব্লাড থেকে ফিটাসের ব্লাডে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, বাই সিম্পল ডিফিউশন। কেন, একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, অক্সিজেনের একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যার কারণে সিম্পল ডিফিউশনের মাধ্যমে আমার অক্সিজেন ডিফিউশন হবে মাদার্স বডি থেকে, ব্লাড থেকে ফিটাসের ব্লাডে। এখানে কি প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়, মাদার্স এর ব্লাডের যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আছে এটা হচ্ছে 50, আর ফিটাসের ব্লাডেরটা হচ্ছে 30। তো এই 20 মিলিমিটার অফ মার্কারি একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যার কারণে অক্সিজেন ডিফিউশন হয়ে মাদার ব্লাড থেকে ফিটাস ব্লাডে এন্টার করে। এটা হচ্ছে ফার্স্ট ফাংশন। সেকেন্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন হয়, ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড থ্রু প্লাসেন্টাল মেমব্রেন, এটাও সেম প্রেসার গ্রেডিয়েন্টের কারণে। দেন থার্ড হচ্ছে ডিফিউশন অফ ফুড স্টাফ থ্রু প্লাসেন্টাল মেমব্রেন। ফুড স্টাফ, কি কি ফুড স্টাফ ডিফিউশন হয় তো প্লাসেন্টাল মেমব্রেন, এই গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ইলেকট্রোলাইট, এগুলা সব মাদার্স ব্লাড থেকে ফিটাস ব্লাডে এন্টার করে। 4 নাম্বার হচ্ছে এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট থ্রু প্লাসেন্টাল মেমব্রেন। এক্সক্রিশন হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, এগুলো ফিটাল ব্লাডের গুলা কোথায় যাচ্ছে, মাদার ব্লাডে যাচ্ছে, এইভাবে এক্সক্রিশন হয় এক্সক্রিটরি প্রোডাক্ট গুলা, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা ফিটাস ব্লাড থেকে ম্যাটারনাল ব্লাডে এন্টার করে, তারপর মায়ের এক্সক্রিটরি প্রোডাক্ট গুলার সাথে একসাথে এক্সক্রিশন হয়ে যায়। তো 4 নাম্বার ফাংশন গেল। আর 5 নাম্বার হচ্ছে যে এন্ডোক্রাইন ফাংশন, যেটা প্লাসেন্টার, এটার কিন্তু আলাদা কোশ্চেন আসে যে নেম দ্য প্লাসেন্টাল হরমোন বা নেম দ্য হরমোন সিক্রেটেড বাই দ্য প্লাসেন্টা। দুই ভাবে আসে যে কি, নেম দ্য প্লাসেন্টাল হরমোন বা হচ্ছে নেম দ্য হরমোন সিক্রেটেড বাই দ্য প্লাসেন্টা। তাহলে কি কি হরমোন সিক্রেটেড হচ্ছে বাই প্লাসেন্টা,
হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, যেটা এসসিজি বলছি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রপিন, যেটা এইচসিএস, আর রিল্যাক্সিন। এই 5টা হরমোন। হ্যাঁ, এগুলো হরমোনগুলা হচ্ছে সিক্রেটেড বাই দ্য প্লাসেন্টা। তাহলে এটা হচ্ছে প্লাসেন্টা নিয়ে গেল, যেটা থেকে শর্ট নোট আসে, ফাংশন আসে, আর প্লাসেন্টার হরমোন গুলো আসে। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা জিনিস ডিসকাস করেছিলাম, এসসিজি, যেটা হ্যাঁ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এটা থেকে শর্ট নোট আসে, শর্ট নোটও আসে, আবার এমসিকিউ তে আসে। হ্যাঁ, এটার কিছু লাইন অপশন গুলা স্ট্রিমে দেওয়া হয়, 5টা ট্রু ফলস আসে। হ্যাঁ, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এসসিজি নিয়ে এমসিকিউ আসে, শর্ট নোটও আসে। এইচসিজিটা কি আমরা জানি, যদি শর্ট নোট আসে বা কিছু লাইন দিতে হবে। এটা একটা গ্লাইকোপ্রোটিন that contains galactose and hexosamine. এটা mainly produced by syncytotrophoblast. syncytotrophoblast, এটা 2টা সাব ইউনিট থাকে, আলফা এন্ড বিটা সাব ইউনিট। আলফা সাব ইউনিটটা হচ্ছে বলা হয় আইডেন্টিক্যাল টু দ্য আলফা সাব ইউনিট অফ এলএস, এফএসএস এন্ড টিএসএস। এলএস, এফএসএস আর টিএসএস এর যে আলফা সাব ইউনিট আছে, এটার আইডেন্টিক্যাল, এই যে এসসিজির আলফা সাব ইউনিটটা। আর ফাংশনালি এটা আইডেন্টিক্যাল টু এলএস, ফাংশনালি আইডেন্টিক্যাল টু এলএইচ। এগুলা কিন্তু এমসিকিউর অপশনে থাকে যে কোনটা সাথে সে ফাংশনালি আইডেন্টিক্যাল। এখানে এলএস না দিয়ে এফএসএস দিতে পারে, টিএসএস দিতে পারে। তো ফাংশনালি আইডেন্টিক্যাল টু এলএইচ। তারপরে এটা প্রডিউস বাই সিনসাইটোট্রপোব্লাস্ট। এটা এটা অন্য কোনো ইয়ের নামও দেওয়া, সাইটোট্রপোব্লাস্ট দেওয়া থাকতে পারে, বা অন্য কিছু নাম দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে এটা ব্লাডে ডিটেক্টেড হয় as early as 6 days after conception। কনসেপশনে 6 ডেজে এটা ব্লাডে ডিটেক্টেড হয়। আর ইউরিনে ডিটেক্টেড হয় as early as 14 days after conception। ব্লাডে আগে ডিটেকশন হয় 6 days after conception, তারপরে ইউরিনে 14 days after conception। তারপর এটা রেট অফ সিক্রেশনটা হচ্ছে rises rapidly to maximum at about 10 to 12 weeks of pregnancy। 10 to 12 weeks of pregnancy তে এটা ম্যাক্সিমাম হয়ে যায় রেট অফ সিক্রেশনটা। তারপর আবার 16 to 20 weeks এ যেয়ে আবার লোয়ার লেভেলে চলে আসে, লোয়ার ভ্যালুতে চলে আসে। এভাবে এটা রিমাইন্ডার অফ দ্য প্রেগনেন্সিতে কন্টিনিউ থাকে। তবে এটার কিছু ফাংশন আছে, খুব ইম্পর্টেন্ট ফাংশন। এটা কর্পাস লুটিয়ামের ইনভলিউশনটাকে প্রিভেন্ট করে এট দ্য এন্ড অফ মান্থলি ফিমেল সেক্সুয়াল সাইকেল, প্রিভেন্ট করে। আর কি করে, এটা কর্পাস লুটিয়ামের গ্রোথটাকে ইনক্রিজ করায়। ইনিশিয়াল সাইজ থেকে দেখা যায় টুয়াইস হয়ে যায় এটা সাইজ। তারপর হচ্ছে এটা it causes corpus luteum to secrete large quantities of estrogen progesterone for the next few months। estrogen progesterone সিক্রেশনটাকে অনেক অ্যামাউন্টের কর্পাস লুটিয়াম আমরা জানি লার্জ অ্যামাউন্ট estrogen progesterone সে সিক্রেট করে, এটা করায়। দেন এই যে estrogen progesterone এগুলো কি করে, প্রিভেন্ট করে menstruation and cause the endometrium to continue to grow and store large amount of nutrients। এই estrogen progesterone গুলা এন্ডোমেট্রিয়ামটাকে আরো গ্রোথ করায়। হ্যাঁ, লার্জ অ্যামাউন্টের নিউট্রিয়েন্ট স্টোর করে। আর হচ্ছে আরেকটা ফাংশন আছে এটা এসসিজি, যেটা অলসো স্টিমুলেট ইন্টারস্টিশিয়াল সেল অফ ফিটাল টেস্টিস। ফিটাল টেস্টিসের যে ইন্টারস্টিশিয়াল সেল আছে এটাকে স্টিমুলেট করে, কি প্রোডাকশন করে, ইস্ট্রোজেন আর সরি টেস্টোস্টেরন প্রোডাকশন করায়। হ্যাঁ, human chorionic gonadotropin also stimulate interstitial cell of fetal testis, causes production of testosterone until the time of birth। তাহলে এই 4টা হচ্ছে এটা ফাংশন। এটা যদি শর্ট নোট আসে, এটা ইন্ট্রোডাক্টরি কিছু কথা লিখে ফাংশনটা লিখে দিতে হবে। তারপরে ফিটো প্লাসেন্টাল ইউনিট খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট আসে, শর্ট নোট আসে এই ফিটো প্লাসেন্টাল ইউনিট। এটা হচ্ছে এই যে কথাগুলো তো লিখতে হবে, সাথে এই ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, এটাতেই বোঝা যাচ্ছে কি হচ্ছে, আমার এখানে প্লাসেন্টা আর ফিটাল অ্যাডেনাল গ্ল্যান্ডের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। কেন? এটা প্রোডাকশন অফ বা ফরমেশন অফ স্টেরয়েড হরমোন। হ্যাঁ, স্টেরয়েড হরমোন প্রোডাকশনের জন্য একটা ইন্টারাকশন হচ্ছে। প্লাসেন্টা হচ্ছে সাবস্ট্রেট দিচ্ছে ফিটাল অ্যাডেনাল গ্ল্যান্ডকে কি তৈরির জন্য, এগুলো অ্যান্ড্রোজেন আর অ্যাডেনোকর্টিক্যাল হরমোন
হ্যাঁ, এই যে কর্টিসল, কর্টিকোস্টেরন এগুলা তৈরির জন্য। আবার হচ্ছে ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড সাবস্ট্রেট দিচ্ছে প্লাসেন্টাকে এই ইস্ট্রোজেন তৈরির জন্য। এভাবে এদের মধ্যে একটা ইন্টারেকশন হয়। হ্যাঁ, এই ইন্টারেকশনটাকে বলা হয় ফিটোপ্লাসেন্টাল ইউনিট, খুব ইম্পর্টেন্ট। তারপর ল্যাকটেশন থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। এক্সপ্লেইন দ্য রোল অফ হরমোন অ্যাক্টিং অন ব্রেস্ট, কি কি হরমোন ব্রেস্টে কাজ করে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, বাকি যেগুলো আছে, মেইনলি ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। তারপর হোয়াই ডাজ ল্যাকটেশন ইনিশিয়েট আফটার ডেলিভারি, কেন ল্যাকটেশন শুরু হয় আফটার ডেলিভারি। একটা কারণ হচ্ছে আমাদের যে প্রোলেকটিন হরমোন, এটা হচ্ছে জানি আমরা যতদিন প্রেগনেন্ট অবস্থায় এটার যে ল্যাক্টোজেনিক ইফেক্ট এটা কিন্তু সাপ্রেস হয়ে থাকে। কেন? কারণ প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন লার্জ অ্যামাউন্টে থাকে। ইস্ট্রোজেন, প্রজেস্টেরনটা হচ্ছে এটাকে সাপ্রেস করে থাকে, সাপ্রেস করে রাখে। প্রোলেকটিনের যে ল্যাক্টোজেনিক ফাংশন এটাকে সাপ্রেস করে রাখে, যার কারণে ওই সময় ল্যাকটেশনটা হয় না। তারপর আফটার ডেলিভারি যখন প্লাসেন্টাটা এক্সপেলড হয়ে যায় তখন হচ্ছে প্রোলেকটিন তার ল্যাক্টোজেনিক প্রপার্টিটা শো করতে পারে। আর একটা হচ্ছে ডেলিভারির পর বেবি যখন সাক করবে তখন হচ্ছে এভাবেই হচ্ছে আমরা জানি সাকিং রিফ্লেক্সের, এটা আমরা অলরেডি পড়েছি, মিল্ক লেট ডাউন, এভাবে হচ্ছে ইনিশিয়েট হবে আমার ল্যাকটেশনটা। হ্যাঁ, আর ল্যাকটেশন নিয়ে শর্ট নোট আসে, শর্ট নোট আসলে একটা ডেফিনেশন দিয়ে তারপর কয়টা ফেজ আছে প্রত্যেকটা ফেজের অ্যাটলিস্ট ডেফিনেশন আর হরমোন কি 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 কাজ করে এগুলো দিয়ে দিলে হবে। 4টা ফেজ, কোন ফেজে কোন হরমোন কাজ করে এগুলা। তারপর মিল্ক লেট ডাউন, হ্যাঁ এটা শর্ট নোট আসে, যেটা এইভাবে ফ্লো চার্ট করে দিয়ে দিবা। হ্যাঁ, মিল্ক লেট ডাউন, সাকিং অফ বেস, তারপর কি স্টিমুলেশন হচ্ছে আমার নিপল এন্ড অ্যারিওলার স্কিন রিসেপ্টর যেটা স্টিমুলেটেড হচ্ছে, তারপরে ইম্পালসটা যাচ্ছে মাদার্সের স্পাইনাল কর্ডে, এখান থেকে হাইপোথ্যালামাসে যাচ্ছে, যে কি কি হরমোন রিলিজ হচ্ছে, একটা অক্সিটোসিন আর প্রোলেকটিন। অক্সিটোসিনটা তারপর আবার ব্লাডের মাধ্যমে মাদার্স ব্রেস্টে যে মায়োএপিথেলিয়াল সেল আছে এটাকে কন্ট্রাকশন করবে, তখন মিল্ক এক্সপ্রেস হবে। হ্যাঁ, এটা ফ্লো চার্ট করে মিল্ক লেট ডাউনটা দিয়ে দিতে হবে। তারপর ল্যাকটেশন এন্ড অ্যামোনিরিয়া, এটাও বলেছিলাম যে ডেলিভারির পর যতদিন বেবি ব্রেস্ট ফিড করবে, বলা হয় যে 6 মাস বা অনেকের ক্ষেত্রে 1 বছর বা 1.5 বছরও এটা হয়, ল্যাকটেশন আর অ্যামোনিরিয়া ডেভেলপ করে ওই সময়, কিন্তু কনসেপশন হওয়ার চান্সটা কম, আবার অ্যামোনিরিয়াও থাকে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশনটাও অফ থাকে, আবার হচ্ছে প্রেগনেন্সিটা হওয়ার চান্সও কম ওই সময়। এটা একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন হিসেবে কাজ করে। হ্যাঁ, টু প্রিভেন্ট কনসেপশন, এই যে ব্রেস্ট ফিডিংটা বা ল্যাকটেশনটা এটা দেখেছি। আচ্ছা, তারপর কন্ট্রাসেপটিভ মেথডও বলা হয়েছে, সেফ পিরিয়ড অলরেডি ডিসকাস করলাম। আচ্ছা, আজকে এতটুকুই, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা রেসপিরেটরি সিস্টেমে যাব। হ্যাঁ, জি ম্যাম।